এরা প্রতিশ্রুতি কি দিয়েছিল? 450 টাকায় গ্যাস দেওয়ার কথা বলেছিল, দিয়েছে এখন পর্যন্ত? পেট্রোলের দাম কমানোর কথা বলেছিল, চাকরির কথা বলেছিল, সরকারি কর্মচারীদের ডিএনএ কথা বলে, সব ব্যর্থ হয়েছে। কোনোটাকে ইস্যু করতে হবে, মানুষকে তো মসজিদে রাখতে হবে। 1890 সালে মসজিদটা তৈরি হচ্ছে। মানে এতদিন পরে উনি বুঝতে পেরেছে। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাভাষী, আপনাদের জন্য একটা নিউজ এসেছে নতুন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2021-এর পরে যে জান্নাতি দলটা তৈরি হয়েছিল তাদের অনেক বক্তব্য আপনারা শুনেছেন, কিন্তু আমি একটা ওই জান্নাতি দলের যে নতুন লিডার যিনি হয়েছে এই বছর থেকে তার একটা ভিডিও দেখাচ্ছি, এটা দেখ। ঠিক রাস্তায় কেন নামাজ পড়বে? আমার মসজিদ আছে, আমার নামাজের জায়গা আছে, পবিত্র স্থানে নামাজের কথা বলা হয়েছে। রাস্তা কোন সা পবিত্র জায়গা? অতএব নামাজ পবিত্রভাবে হাদিস কোরআন অনুযায়ী রাসূলুল্লাহর দেখানো পথ অনুযায়ী নামাজ হবে, মাদ্রাসায় হবে, মসজিদে হবে, ঘরে হবে। আমাদের পবিত্র নামাজের যে জায়গা, যেখানে কুত্তা যায় না, যেখানে বিড়াল যায় না, যেখানে কোনো অপবিত্র জিনিস যাতায়াত করে না, এরকম ইসলামিক আইন আছে, কানুন আছে। যেটা কাপড় পবিত্র লাগবে, আপনার জামা কাপড় পবিত্র লাগবে, আপনার জায়গা পবিত্র লাগবে, তাহলে এটা তো ঠিকই আছে। এটা দেশ চলবে দেশের আইনের উপরে, সংবিধানের উপরে। সংবিধান দেশের যে বাবা সাহেব আম্বেদকরের দিয়ে যাওয়া যে সংবিধান, সেই সংবিধান আমার নামাজ পড়ার বাধা দেয়নি। অতএব দেশের সংবিধানকে যারা অমান্য করবে তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই সংগ্রাম চলবে। দেশের সংবিধান যারা অমান্য করবে তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে বলছে কে? সপ্তাহে একটা জুম্মার দিনে নামাজ পড়লে সেই রাস্তাটাকে পরিষ্কার করে যদি কারো অসুবিধে হয়, সে যে মুসলিম, এই কথাটা একসেপ্ট করতে গেলে আপনাদের একটু ভাবনা চিন্তা করা লাগবে। কেননা দীর্ঘ 12 বছর ধরে আমরা যে দেশের কন্ডিশনটা দেখছি, মুসলিমদের উপরে অত্যাচার নানা ধরনের, মানুষকে বাড়ি পর্যন্ত নামাজ পড়তে দেওয়া হয়নি উত্তরপ্রদেশে। রমজান মাসে বাড়ি নামাজ পড়েছে, তাকে বাড়ি থেকে বার করে এনে মারা হয়েছিল। কেউ যদি বলে আমি মুসলিম, আবার তারপরেও যদি সে বলে যে নামাজ পড়লেও তার বিরোধিতা করব রাস্তার মাঝে, নামাজটা সে কবার পড়ে, দিনে কবার পড়ে, মাসে কবার পড়ে, সপ্তাহে কতবার পড়ে, সেটাও একটা ভাববার বিষয়। এখন যদি আমি এই মালটারই কথা মেনে চলি, তাহলে যে জায়গায় মসজিদে ওভারলোড হয়, বিশেষ করে শুক্রবারের দিনে, তাহলে ওই মসজিদে 2 বার জুম্মার জমাত করানো দরকার। এটা ওর বলার দরকার ছিল, কিন্তু বলেনি। অতটা শিক্ষা থাকাটাও তো দরকার। শিক্ষা না থাকলে যেটা হয়, সংবিধানের বাইরে কোনো মুসলিম যাবে না, যদি যায় তোমাদের মতন লোকই যাবে। কেন তোমাদের আমরা দীর্ঘ 5 বছর ধরে দেখছি। যতটুকু আমি তোমাদের ওই পার্টি নিয়ে রিসার্চ করেছি, বেশিরভাগ সব হিংস্র মানুষ, জ্ঞানগম্য নেই। যে দল নিজেকে দাবি করে আমরা জান্নাতি দল, আর সেই দলের ভিতরে যদি 60 থেকে 70% মদ করার গাঁজাখোর থাকে, তাদের নেতা লিডারদের মুখ থেকে এই ধরনের কথাই বার হবে যে রাস্তায় নামাজ পড়া যাবে না, কুকুর ঘোরে ওখানে, কুকুর। ভালো করে আমি এই লোকটাকে রিকোয়েস্ট করব, ভালো করে রিসার্চ করো, মসজিদে যত লোক নামাজ পড়তে যায় তাদের ভিতরে কি সবাই মানুষ? ভালো করে দেখবে। আর একটা জিনিস আমরা অনেকবার দেখেছি, আমিও অনেকবার দেখেছি ভেবেচিন্তে, আমি এর আগেও অনেকবার ভিডিওতে বলেছি, আমরা এখন মুসলমান, আমাদের ইমান শুক্রবারের দিনে 2 রাকাত নামাজের জন্য জাগে। আগে পরের গুলো আমাদের আব্বা পড়বে, চাই সে কবরে থাক আর ওপরে থাক। এই তো হলো আমাদের ইমান। যখন আমাদের ইমান এই ধরনের জঘন্য, তখন আমাদের নেতা চয়ন করার পক্ষে আমাদের ভুল তো হবেই হবে। তো এই যে মুসলমানের পরিচয়, এই যে মুসলমানের পরিচয় আজকের মার খাবার মেন কারণ, আজকে যে মুসলমান সারা পৃথিবী জুড়ে মার খাচ্ছে, এটাই হচ্ছে মেন রিজন। তার ভিতরে মুনাফিক মুসলমান তো ভর্তি হয়ে আছে। একটা নিউজ শোনেন, পীরজাদা নওশাদ সিদ্দিকী বলছে, শোনেন। 1890 সালে মসজিদটা তৈরি হচ্ছে, আর এয়ারপোর্ট হয়েছে 1924-এ। সহজ নয়। আইন আদালত আমরাও বুঝি, পেপার পত্র আমরাও বুঝি। আরে ভাই, এদের ইস্যু তো নাই। এরা প্রতিশ্রুতি কি দিয়েছিল? 450 টাকায় গ্যাস দেওয়ার কথা বলেছিল, দিয়েছে এখন পর্যন্ত? পেট্রোলের দাম কমানোর কথা বলেছিল, চাকরির কথা বলেছিল, সরকারি কর্মচারীদের ডিএনএ কথা বলে, সব ব্যর্থ হয়েছে। কোনোটাকে ইস্যু করতে হবে, মানুষকে তো মসজিদে রাখতে হবে। 1890 সালে মসজিদটা তৈরি হচ্ছে। মানে এতদিন পরে উনি বুঝতে পেরেছে যে বিজেপি যা প্রতিশ্রুতি দেয়
ইলেকশনের পরে এই মারামারির ভিতর দিয়ে মাতিয়ে রাখে সেইগুলো মানুষকে ভোলানোর জন্য। আচ্ছা, আমি তো দীর্ঘ কয়েক বছর ধরে বলছি যে বিজেপি যত জায়গায় প্রতিশ্রুতি দিয়েছে, ঠিক ইলেকশনের পরে দোকান ভাঙা, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এইসবের ভিতরে মানুষকে মাতিয়ে রেখেছে, মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেইগুলোকে ভোলানোর জন্য। এর একাধিক এক্সাম্পল আমি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে রেখেছি। তারপরেও এনারাই সেই একটা সিট লোবার জন্যে বাংলাটা ওই দিকে দান করে দেন। দিয়ে এখন মাথা ঠুকলি হবে? আমি এখনো রিকোয়েস্ট করছি, যদি পারো আগে যেমন আন্দোলন করতে দিনে 3-4টে করে, অতটা করতে হবে না, এখন সপ্তাহে একটা করে দেখিয়ে দাও। যে মসজিদের কথা তুমি বলছো ওইটা নিয়েই একটা করো। সিএ নিয়ে তুমি কত আন্দোলন করেছো, ওটা নিয়েও একটা করো, দেখি কিরম পারো তুমি। চলেন এবারে ওই জায়গাটায় কি হচ্ছে মসজিদটা নিয়ে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কলকাতা বিমানবন্দরের ভিতর থেকে 136 বছরের একটা মসজিদ, সেই মসজিদটাকে ওখান থেকে সরানো হবে। মানে সরানো হবে আর ভাঙা হবে, এই দুটো জিনিস আলাদা জায়গায় দাঁড়ায়। হয়তো গভর্নমেন্ট ওই মসজিদটাকে সরিয়ে অন্য জায়গায় দিতে পারে, ভেঙে ফেলবে, এই ধরনের কোনো নিউজ আমাদের সামনে আসেনি। হয়তো মুভ করে ওইটাকে অন্য জায়গায় করে দিতে পারে। সেই কারণে ওই মসজিদ কমিটি এবং বিমানবন্দরের কিছু কমিটির সাথে গভর্নমেন্টের সাথে একটা মিটিং হয়েছে, পরে হয়তো এই কাজটা সফল হতে পারে। কলকাতা বিমানবন্দরের ভেতর থেকে 136 বছরের পুরনো মসজিদ সরানো হবে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা ব্যানার্জি সকলেই ভোট ব্যাংকের জন্য নীরবতা বজায় রেখেছিলেন। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে অবস্থিত 136 বছরের পুরনো বাকরা মসজিদটি স্থানান্তরের প্রস্তুতি জোরদার হয়েছে। এই মসজিদটাকে বলা হচ্ছে যে তিনটে গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে চলে গেছে, কিন্তু তারা এই মসজিদটাকে সরাতে পারেনি। কিন্তু এই গভর্নমেন্টদের আগে ওই মসজিদ ওখানে তৈরি করা, সকল গভর্নমেন্টের আগে। 136 বছরের মসজিদ মানে ওই জায়গায় তখন ওই এয়ারপোর্ট হয়নি, বিমানবন্দর ওখানে হয়নি। তাহলে এত বছর ওই জায়গাটায় মসজিদ ছিল, ওই জায়গায় বিমানবন্দরে কোনো অসুবিধা হয়নি, বিমান টেক অফ ল্যান্ডিং এর জন্য কোনো অসুবিধা হয়নি। আর যেই বিজেপি এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সকলের অসুবিধা শুরু হয়ে গেছে যে ওই মসজিদের জন্য, কলকাতা বিমানবন্দরে ওই মসজিদের জন্য বিমান টেক অফ আর ল্যান্ডিং এর অসুবিধার কারণে ওই মসজিদটাকে ওখান থেকে সরিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম হয়নি যে ওটা ওখান থেকে মুভ হবে, সেটাই নিয়ে ভাইজান বলছে। মানে যেটা কোনো নিউজ না, যেটা কোনো ফ্যাক্ট না, তুমি সেইটা নিয়ে বলছো যে বিজেপি মাইন্ড ডাইভার্ট করছে বাংলার মানুষের, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেইগুলোকে ভোলানোর জন্য। যেগুলো মেন মুদ্রা সেইগুলো তোমার মুখে নেই। ডিলেটেড ভোটার, যত লাখ মানুষ ডিলেট হয়ে আছে তাদের উপায়, এই যে আবার নতুন করে সিএ চালু হবে তাদের উপায়, তো এই ধরনের কোনো মুদ্রা আপনার মুখে নেই, আর আপনি একটাও আন্দোলন করছেন না কেন? তাহলে কি আগের যে গভর্নমেন্ট ছিল সে তোমার দুশ্মন ছিল, আর এই যে গভর্নমেন্টটা এসছে ইনি তোমার বন্ধু? এই কারণেই তুমি কোনো রকমের প্রোটেস্ট করছো না। এখন তাহলে আমাদেরকে এটাই বুঝতে হবে, এছাড়া তো আর কোনো লাইন নেই। কেননা তুমি একটা সিট নেওয়ার জন্য পুরো বাংলাটা বিজেপির হাতে তুলে দিয়েছো, দিয়ে আবার বলছো সুদিন এসেছে। তাহলে এছাড়া তো আর মানুষের চিন্তাধারা কি হতে পারে, যে তুমি নিশ্চয়ই তাদের বন্ধু। এখনো বলছি সময় আছে। হয়তো কখনো কখনো মানুষ বুঝতে পারে না যে তাদের ঘাড়ে বন্দুক রেখে তার নিজের বাড়ির লোককে মারা হয়। এই জিনিসটা মানুষ তখন বুঝতে পারে যখন তার বাড়ির লোক শেষ হয়ে যায়, তারপরে যখন তার নাম্বার আসে তখন সে বুঝতে পারে। এই জন্য বলছি এখনো সাবধান হও, সময় আছে, এখনো আছে।